দর্শক, গত কয়েকদিন থেকে একটা ব্যাপার খুব করে আলোচনা হচ্ছে। বিএনপির সাবেক নেত্রী এবং স্বতন্ত্র হিসেবে যিনি এমপি নির্বাচিত হয়েছেন রুমিন ফারহানা, যাকে নিয়ে অনেক আলোচনা। বিএনপি কেন তাকে মনোনয়ন দিল না? সংসদে তিনি বলেছেন বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন মনোনয়ন না দেওয়ার জন্য। এরকম বক্তব্য যখন দিচ্ছেন, বিএনপির প্রতি খুব একটা মোহ তার আর নাই। বিভিন্ন বক্তব্যে বিএনপির সমালোচনা করতে দেখা যাচ্ছে। মানে ওই তার হাঁস মার্কা যে মার্কায় তিনি নির্বাচন করেছিলেন, তার হাঁস খেলে ধান খেয়ে ফেলবে, এরকম বক্তব্যও তিনি দিয়েছিলেন। গত কয়েকদিন থেকে তাকে নিয়ে আলোচনা যে রুমিন ফারহানা এনসিপিতে যোগ দিতে চলেছেন। এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এই কারণেই রুমিন ফারহানা বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচিত একটা মুখ, এবং আওয়ামী লীগের 15.5 বছরের আমলে বিএনপির পক্ষে মিডিয়াতে কথা বলার মতো যে 2-4 জন মানুষ হাতে গোনা ছিল, তাদের মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় কিন্তু এই রুমিন ফারহানা, যাকে বিএনপি অবহেলা করেছে। এর কারণে বিএনপির অনেকে সমালোচনা করেন। সেই তিনি এনসিপিতে যোগ দেবেন এরকম কথাবার্তা কেন হচ্ছে? যার মানে গত 1.5 বছরেরও বেশি সময় ধরে আমরা প্রতিনিয়ত দেখেছি এনসিপি এবং এনসিপি নেতাদের সব থেকে বেশি সমালোচনা যারা করেছেন, তাদের যদি 5 জনের শর্টলিস্ট করা হয় তাহলে রুমিন ফারহানার নাম আসবে। সেই রুমিন ফারহানা এনসিপিতে যোগ দেবেন সত্যি? কি বলছেন তিনি? কি ঘটনার পরিপ্রেক্ষিতে এই আলোচনা আসলো, কিংবা কি কথা ছড়িয়ে পড়লো, চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বিএনপির সাবেক নেত্রী স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এনসিপিতে যোগ দিচ্ছেন, এই খবরটা ছড়িয়ে পড়েছিল। আবার আরেকটা খবরও ছড়িয়ে পড়েছিল। এটা ছড়িয়ে পড়ার পরে সেটা হচ্ছে যে তিনি নাকি বলেছেন যে হাসনাত আবদুল্লাহ যদি এনসিপি ছেড়ে দেয় তাহলে আমি এনসিপিতে যোগ দিতে পারি। কারণ হাসনাত আবদুল্লাহর সঙ্গে একেবারে ডিরেক্ট ক্ল্যাশ তৈরি হয়েছিল। হাসনাত আবদুল্লাহকে তিনি বাজে বাজে মন্তব্য করেছিলেন, কারণ হাসনাত আবদুল্লাহ তার সম্পর্কে খুবই জঘন্য রকমের মন্তব্য করেছিলেন। অর্থাৎ 2 জনের সম্পর্ক খুব একটা ভালো নয়, এটা আমরা দেখেছি। সেই কারণেই একটা গোষ্ঠী এই বক্তব্যটা ছড়িয়ে দিয়েছিল যে রুমিন ফারহানা বলেছেন হাসনাত যদি এনসিপি ছাড়ে তাহলে এনসিপিতে যোগ দেওয়ার কথা তিনি চিন্তা করবেন। কিন্তু সেটা রুমিন ফারহানার বক্তব্য ছিল, এরকম কোনো তথ্য প্রমাণ আমরা হাতে পাইনি। সুতরাং ধরে নেওয়া যায় যে সেটা গুজবও ছিল। এখন গণমাধ্যম যেটা বলছে রুমিন ফারহানার বক্তব্য নিয়ে, দেশ রূপান্তরের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, যা বললেন রুমিন ফারহানা। ত্রয়োদশ সংসদে স্বতন্ত্র নির্বাচিত রুমিন ফারহানা এনসিপিতে যোগ দিতে চলছেন বলে চাউর হওয়া খবর সম্পর্কে পরোক্ষ বার্তা দিয়েছেন রুমিন ফারহানা। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হলেও এ বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য তিনি দেননি। অর্থাৎ তিনি যোগ দিচ্ছেন কি দিচ্ছেন না এরকম স্পষ্ট কোনো বক্তব্য দেননি। কারণ তিনি তো এমন না যে এরকম গুঞ্জন যেটা ছড়িয়ে পড়লো সেটা তিনি জানেন না, সেটা তিনি দেখেননি, সেটা তিনি শুনেননি। ব্যাপারটা তো তা নয়, সবই জানেন, সবই শুনেছেন, সবই দেখেছেন, কিন্তু তিনি চুপ কেন? এই চুপ থাকার মধ্যেই তিনি ফেসবুকে একটা খুবই কৌশলে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটাকে গণমাধ্যম মনে করছে যে এই গুঞ্জনের সঙ্গে মেলানো যায়। কি সেই পোস্ট? তার পোস্টে তিনি ইংরেজিতে পোস্ট দিয়েছেন, যার বাংলা মর্মার্থ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে গুজব রটাই নিন্দুকেরা, ছড়াই বোকারা, আর বিশ্বাস করে গাধারা। তিনি খুবই স্পষ্ট, খুবই মজার একটা পোস্ট দিয়েছেন। আবারও বলি, গুজব রটাই হচ্ছে নিন্দুকেরা, গুজব ছড়াই বোকারা, আর গুজব বিশ্বাস করে গাধারা। অর্থাৎ যারা বিভিন্ন গুজব বিশ্বাস করে তাদেরকে গাধা বলছেন। এই কথা বলে রুমিন ফারহানা তার পোস্টে সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলেও বর্তমান প্রেক্ষাপটে তার এই পোস্টটি এনসিপিতে যোগদানের গুঞ্জনের কড়া জবাব হিসেবেই তিনি দেখছেন। অর্থাৎ যারা এই গুজব ছড়াচ্ছে তাদেরকে নিন্দুক বলছেন, বোকা বলছেন, যারা গুজব রটাচ্ছে তাদেরকে নিন্দুক বলে সমালোচনা করছেন। এর আগে বিভিন্ন সূত্রে খবরে ছড়িয়ে পড়ে জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে এক প্ল্যাটফর্মে আনার প্রক্রিয়ায় রুমিন ফারহানা সহ বেশ কয়েকজন পরিচিত মুখ এনসিপিতে যোগ দিতে পারেন। দলটির শীর্ষ নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের খবরও গণমাধ্যমে উঠে আসে। তবে রুমিন ফারহানার সাম্প্রতিক এই অবস্থান থেকে স্পষ্ট যে এখনই তিনি এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না এবং ছড়িয়ে পড়া খবরগুলোকে তিনি গুরুত্বহীন মনে করছেন। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি বিএনপিতে ফিরবেন। রুমিন ফারহানা কিন্তু
পজিটিভ উত্তর দেননি। তিনি এই ব্যাপারে অনেকটা নেগেটিভ উত্তরই দিয়েছেন, অর্থাৎ বিএনপিতে ফেরার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। যে কয়েকজন এবার স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন, 7-8 জন, তারা বিএনপিতে ফিরতে চান এরকম খবর কিন্তু গণমাধ্যমে একাধিক দিন আমরা দেখেছি। তাদেরকে ফেরানোর উদ্যোগ বিএনপি নেবে কিনা সেই ব্যাপারে এখনো কনফিউশন রয়েছে। হয়তো কোনো একটা সময় তারা ফিরবে, হয়তো এখন তো কেবল নতুন পিরিয়ড চলছে, কিছু সময় অতিক্রম করলে হয়তো একে একে স্বতন্ত্ররা আবার বিএনপিতে বহিষ্কার আদেশ তুলে নেওয়া হবে, তারা বিএনপিতে যোগ দেবেন এবং বিএনপির সংসদ সদস্য সংখ্যা বেড়ে যাবে। কিন্তু রুমিন ফারহানা কি সত্যিই বিএনপিতে যোগ দেবেন? আমার মনে হয় যে যত রাগ অভিমান থাকুক না কেন, রুমিন ফারহানা বিএনপিতেই ফিরে যাবেন। কারণ রাজনীতির ভবিষ্যৎ, বাংলাদেশের রাজনীতির যে বাস্তবতা, তাতে আমরা দেখেছি কাদের সিদ্দিকী, ডক্টর কামাল হোসেনদের মতো বাঘা বাঘা রাজনীতিবিদরা ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে সফল হতে পারেননি। তার মানে বাংলাদেশের জনগণ মার্কা চিনে, শুধু হয় ধানের শীষ, না হলে নৌকা, না হলে দাঁড়িপাল্লা, এই মার্কা চেনে, এই মার্কার বাইরে কিন্তু চেনে না। মূলত বাংলাদেশের জনগণ 2 ভাগে বিভক্ত, একটা নৌকা, একটা ধানের শীষ। সুতরাং এই রাজনৈতিক বলয়ের বাইরে গিয়ে রাজনীতি করাটা বাংলাদেশে কঠিন। তিনি যদি মনে করেন নতুন দল করবেন, তাহলে সফল হওয়ার সম্ভাবনা 0%। তিনি যদি মনে করেন অন্য কোনো দলে যোগ দেবেন, অন্য কোনো দল বলতে এনসিপিতে যোগ দেবেন যদি মনে করেন, তাহলে আমার মনে হয় যে তিনি একেবারে পচে যাবেন। কারণ এনসিপির যে ভাবমূর্তি তৈরি হয়েছে গত 1 বছরের একটু বেশি সময়ে তার জন্মের পরে, সেই ভাবমূর্তি কোনোভাবেই পজিটিভ নয় এবং সেখানে নারীরা যে সম্মানিত হন না, সেটা বিভিন্নভাবে বিভিন্ন তর্ক বিতর্কে উঠে এসেছে। সুতরাং সেটাও তার জন্য ভালো ওয়ে নয়। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে তার পিতার মতো, তার পিতা একসময় আওয়ামী লীগ করতেন, সেই আওয়ামী লীগে যোগ দেওয়ার ব্যাপারটা। যদি মিরাকেল কিছু হয়, তিনি যদি একটা বড় প্ল্যাটফর্ম খুঁজে নিতে চান বিএনপির বিকল্প, তাহলে সেই গন্তব্যটা হতে পারে বাবা প্রথম দিকে যে যে দলের জন্মলগ্ন থেকে সক্রিয় ছিলেন, সেই বাবার পথ ধরে আওয়ামী লীগে যোগ দেয়া। তাহলে রুমিন ফারহানা কোন পথটা বেছে নেবেন? আমার মনে হয় যে রুমিন ফারহানা যদি বিএনপিতে ফেরার সম্ভাবনায় অন্তত 80%। যদি বিএনপিতে যোগ না দিয়ে অন্য কোনো দলে যোগদানের চিন্তা করেন, সেটা হতে পারে একটা মিরাকেল এবং সেই গন্তব্যটা হতে পারে আওয়ামী লীগ, অন্য কোনো দল নয়। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে নির্বাচনী রাজনীতিতে ভারত ইস্যু সবসময় একটি বড় জায়গা দখল করে রাখে, আমরা সবাই জানি। ভারতের রাজনীতিতেও বাংলাদেশ ইস্যু অনেক সময় অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তার নতুন একটি দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থিত হয়েছে শেখ হাসিনাকে কেন্দ্র করে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আর কয়েকদিনের মধ্যে, এবং সেখানে এই মুহূর্তে শেখ হাসিনা ইস্যুটি অনেক বড় আকার ধারণ করেছে। তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক যে দল, সেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নজিরবিহীনভাবে আক্রমণ করেছেন শেখ হাসিনাকে নিয়ে মোদী সরকারকে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে অনুপ্রবেশ তত্ত্ব, সেটিকে পাল্টা চ্যালেঞ্জ করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনার ইস্যুটি বেশ বড় আকারে দাগাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আমরা অনেকেই জানি, তিনি বেশ ক্যারিসমেটিক লিডার। পশ্চিমবঙ্গের বয়স খুবই কম, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের ছেলে। তিনি প্রশ্ন তুলেছেন যে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা আসলে কোন পরিচয়ে আছেন? তিনি কি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? কে কেন্দ্র করে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলেন, তার আইনি অবস্থান নিয়ে তেমন কেউ এর মধ্যে প্রশ্ন করেনি, অন্তত ভারতের। কখনো কখনো বিজেপির বিরোধিতা থেকে কেন্দ্রীয় সরকারের এই নীরবতাকে কেউ কেউ, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন অনেকে, এটিকে রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে নিয়ে আসেন। এবং সেই জায়গা থেকেই
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি সবসময় অনুপ্রবেশ নিয়ে বড় কথা বলে, কিন্তু দিল্লিতে শেখ হাসিনা 1.5 বছর ধরে কি করছেন, ওনার স্ট্যাটাস কি, তিনি কি অনুপ্রবেশকারী? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে তিনি বলছেন যে শেখ হাসিনার স্ট্যাটাস কি, অমিত শাহ কি তার জবাব দিতে পারবেন? বিষয় হচ্ছে কি যে শেখ হাসিনা আসলে কোন স্ট্যাটাসে রয়েছেন, এটি অনেকের কাছেই প্রশ্ন। বাংলাদেশের মধ্য থেকেও অনেকের মধ্য থেকে এই ধরনের প্রশ্ন উঠেছে, বিশেষ করে জামাত, এনসিপির পক্ষ থেকে। এখন বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপির পক্ষ থেকেও প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চাওয়া হয়েছে। এটি আমাদের সরকারের পক্ষ থেকে চাওয়াটাই স্বাভাবিক, কারণ তাদেরকেও রাজনীতি করতে হবে। কিন্তু ভারতের রাজনীতিবিদরা কেন, এটি তো আমরা সবাই জানি যে অনেক কিছুই আইনের অনেক ঊর্ধ্বে অনেক সময় থাকে। প্রত্যর্পণ চুক্তিতে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইলেও ভারতের জন্য এখানে কূটনীতি বা পররাষ্ট্রনীতি অনেক বড় হয়ে দেখা দিয়েছে, এবং বিশ্ব রাজনীতিতেও অনেক সময় অনেক আইনের ঊর্ধ্বে কূটনীতি কিংবা পররাষ্ট্রনীতিটাই বড় হয়ে ওঠে। কোনো কোনো আইন সেখানে গৌণ হয়ে যায়। আর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে আমরা তো জানি যে ভারতের কেন্দ্রীয় যে বিজেপি সরকার, সেই সরকার সেখানকার সব দলের সঙ্গেই আলোচনায় বসেছে, আলোচনা করে তারা সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দানের বিষয়টি। সেখানে সেই বিষয়টি এখন বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় একটি ইস্যু হয়ে উঠেছে। নরেন্দ্র মোদীর বিজেপি সরকার যখন ভারতের নাগরিকত্ব সংশোধন আইনটি পাশ করলো, সেটি নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গেল আমরা জানি। অবশ্যই বহুল বিতর্কিত এই নাগরিকত্ব সংশোধন আইন, সেই সংশোধনী আইনকে অস্ত্র করে এই অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী বা বিজেপি, তারা তাদের স্বার্থের রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে আসছেন। আবার এই নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে আমরা পশ্চিমবঙ্গের তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখেছি, তিনি যুদ্ধাংদেহী মনোভাব পোষণ করেছেন। সেখানকার কলকাতার বা পশ্চিমবঙ্গের মুসলমানদের